ধন্যবাদ জানাচ্ছি। আজকের আমাদের যে প্রেস মিটটা, এই প্রেস মিটটার মূল বক্তব্য হবে গতকাল স্টেট ইলেকশন কমিশন থেকে যে নোটিফিকেশন বেরিয়েছে, এই নোটিফিকেশনের বক্তব্যকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং স্টেট গভর্নমেন্টের এহেন কাজকে আমরা নিন্দা জানাচ্ছি। রাজ্যের মানুষ জানেন যে ত্রিপুরা রাজ্যে 587টা ভিলেজ কমিটি আছে এবং এই ভিলেজ কমিটির ইলেকশন গত বছর অর্থাৎ 2021 7 তারিখ মার্চ থেকেই পেন্ডিং হয়ে পড়ে আছে এবং গত প্রায় 1.5 বছর ধরে এই ইলেকশন কবে হবে এডিসি এলাকার জনগণ সে অপেক্ষায় ছিলেন। আপনারা জানেন যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল কেস করে মাননীয় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন 2 জন আইনজীবী, রাজেশ দেববর্মা এবং ডালিয়া দেববর্মা। তার পরিপ্রেক্ষিতে মাননীয় হাইকোর্ট রায় দিয়েছেন যে নভেম্বর 1st উইকের মধ্যে ভিলেজ কমিটির ইলেকশন যেন সম্পন্ন হয়। তার ফাঁকি দিয়ে আমরা দেখেছি যে একটা এনজিওর মাধ্যমে ব্রু ডিসপ্লেস ফ্যামিলি 21,700 সাম ভোটার্স অর্থাৎ 22,000 কাছাকাছি ভোটারদের নথিভুক্ত করতে হবে ভোটার তালিকায়, তারপরেই এই ইলেকশনটা যেন হয় তার আর্জি জানিয়েছেন একটা এনজিও সংস্থা। এবং সেখানে বলা হয়েছে, কোর্ট নির্দেশ দিয়েছেন যে এই ভোটারদের নথিভুক্ত করার পরেই যেন ভিলেজ কমিটির ইলেকশনটা হয়। কিন্তু গতকাল ইলেকশন কমিশন থেকে, স্টেট ইলেকশন কমিশন থেকে যে নোটিফিকেশন বেরিয়েছে সেখানে পরিষ্কারভাবে ওনারা বলেছেন যে এই বছরের 5 তারিখ জানুয়ারি ভারতের নির্বাচন কমিশন এবং ত্রিপুরার নির্বাচন কমিশন মিলে ফাইনাল একটা ভোটার তালিকা প্রকাশ করেছে। তারপর দ্বিতীয়বার যখন সেটা প্রকাশিত হবে, এটা 5 তারিখ জানুয়ারি 2023 পরেই সেটা সম্ভব হবে। অর্থাৎ এই ব্রু ডিসপ্লেস ফ্যামিলিদের ভোটার তালিকায় আর অন্তর্ভুক্ত করা যাবে না এবং পরিষ্কারভাবে ওনারা নোটিফিকেশনে বলেছে যে এই সময়ের মধ্যে ব্রু ডিসপ্লেস ফ্যামিলিদের নথিভুক্ত করে ভিলেজ কমিটির ইলেকশন সম্ভব নয়। আমরা রাজ্য সরকারকে জিজ্ঞেস করতে চাই, ত্রিপুরার ইলেকশন কমিশনকে আমরা জিজ্ঞেস করতে চাই, গত বছর যখন ইলেকশনটা হওয়ার কথা তখন ইলেকশন কমিশন এবং রাজ্য সরকার বলেছে যে করোনা ভাইরাসের কারণে এই ভিলেজ কমিটির ইলেকশন করা যাবে না। তবে এই রাজ্যে আমরা দেখেছি যে করোনা ভাইরাসের প্রাক্কালেও আমাদের কাছে তথ্য আছে যে 13টা মিউনিসিপ্যাল কাউন্সিলের ইলেকশন করেছে, 6টা নগর পঞ্চায়েতের ইলেকশন হয়ে গেছে। 25 তারিখ নভেম্বর 2021 মধ্যে এই নির্বাচনগুলো হলো। কিন্তু যখনই আমাদের ত্রিপুরা এলাকার ইলেকশন হবে তখন অনেকগুলো অজুহাত দেখিয়ে রাজ্য সরকার এবং ইলেকশন কমিশন চেষ্টা করছে যে এই ইলেকশনগুলো যেন না হয়। তার মূল লক্ষ্য হচ্ছে, আমরা জানি যে ত্রিপুরা রাজ্যের যে সরকার শুধু এই ইলেকশন দিয়েই নয়, এডিসি কে পঙ্গু করার চেষ্টা করা হচ্ছে। আমাদের যে প্রজেক্টগুলো
রাজ্য সরকারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে যাবে, সেখানেও কিন্তু রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করে তারা বারবার এই প্রজেক্টগুলোকে এখানে বাধা দেওয়ার চেষ্টা করছে, থামিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং এডিসি কে আর্থিকভাবে পঙ্গু করার লক্ষ্যে। আপনারা নিশ্চয়ই জানেন এটা, যে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে এডিসি কে পরিচালনা করার চেষ্টা করছে, কিন্তু ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ইটসেলফ ক্যানট বি দি গার্জিয়ান অফ টিটিএডিসি। এবং ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গত 5 বছরে ট্রাইবেলদের কোনো ওয়েলফেয়ার করেনি, বরঞ্চ যেখানে যেখানে ট্রাইবেলদের উন্নয়ন বা তিপ্রাসাদের উন্নয়ন হবে সেই কাজগুলোকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। ফুটবল টার্ফের কথাই বলুন, যখন এডিসি সেই কাজগুলো পেয়েছে সেখানেও তারা ভাগ বসানোর চেষ্টা করেছে, কাজগুলো যেন না হয় তার দিকে তারা সর্বদা চেষ্টা করেছে। এই যে অবস্ট্রাকশন, টিটিএডিসির প্রতি এই হেন আচরণ রাজ্য সরকারের এবং তার ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের, তার পেছনে কারণটা কি? আমরা রাজ্যের মানুষকে বলবো এই কথাই, যে ভারতবর্ষের নয় পৃথিবীর লার্জেস্ট একটা পার্টি, পৃথিবীর বৃহত্তম পার্টি বলে দাবি করছে ভারতীয় জনতা পার্টি। যদি বিশ্বের এই প্রধান দল, বৃহত্তম দল তারা হয়েই থাকে, যারা বলে যে আগামী 50 বছর ধরে ভারতবর্ষের প্রতিটি ইলেকশনকেই তারা জয়লাভ করবে, তাদের এত ভয় কিসের? যে তিপ্রামথা একটা ছোট্ট পার্টি, হয়তোবা বিশ্বের সবচেয়ে ছোট দল হতে পারে তিপ্রামথা, এই পার্টিকে কেন ভয় পাচ্ছে? তার কারণটা কি? কারণ তারা জানে যে এই মুহূর্তে যদি ভিলেজ কমিটির ইলেকশন করা হয় ত্রিপুরায়, 587টা ভিলেজ কমিটির মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রামথা 400-এর বেশি ভিলেজ কমিটিতে জয়লাভ করতে পারবে। এই পরাজয় থেকে যেন তারা নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, তার লক্ষ্যেই কিন্তু এই ইলেকশনটা করছেন। কিন্তু আমাদের প্রশ্ন হলো, আপনি ভিলেজ কমিটি থেকে বাঁচতে পারেন, আপনি অন্য আরেকটা ইলেকশন থেকে নিজেকে বাঁচাতে পারেন, কিন্তু বিধানসভাতে আপনার কি অবস্থা হবে? আপনি বিধানসভা থেকে বাঁচতে পারবেন? ত্রিপুরার মানুষ মনে রাখছে যে বিজেপি এবং তার সহযোগী দলের কি প্রতিশ্রুতি ছিল। 2018 সালের নির্বাচনে ঘরে ঘরে মোবাইল ফোনের ব্যবস্থা হবে, এই কথা কিন্তু মানুষ ভুলে যাননি। ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা হবে, এই ধ্বনি আজকেও ত্রিপুরা রাজ্যের মানুষের কানে বাজছে। আমরা বলবো যে ভিলেজ কমিটি নির্বাচনকে এড়িয়ে যাওয়ার একমাত্র লক্ষ্য হচ্ছে যে তিপ্রামথা যেন ত্রিপুরার তিপ্রাসাদের কণ্ঠ হয়ে দাঁড়াতে না পারে, এই কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার একটা চেষ্টা। কিন্তু আমরা আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্যের প্রতিটি মানুষকে এই কথা বলবো যে ভিলেজ কমিটিকে থামিয়ে দিয়ে তিপ্রামথার কণ্ঠ প্রতিরোধ করা যাবে না, এবং তিপ্রামথা লড়াই করবে, লড়াই করে যাবে তিপ্রাসাদের অস্তিত্ব রক্ষার্থে এবং আমাদের সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে আমরা আন্দোলন গড়ে তুলব। আমাদের প্রেসিডেন্ট উনি বলেছেন যে আগামী 19 তারিখ অক্টোবর প্রতিটি রুরাল ডেভেলপমেন্ট ব্লকের প্রাঙ্গণে তিপ্রামথা তার সমস্ত শক্তি দিয়ে আমরা আন্দোলন গড়ে তুলব এবং ইলেকশন কমিশনের এই সিদ্ধান্তকে প্রতিবাদ জানিয়ে আমরা আন্দোলন করব। আরো আপনাদের এই কথা বলব যে এই যে বিজেপির এই হেন কার্যকলাপ, যে আজকে তিপ্রামথার উপর অ্যাটাক করছে, এমপি বাবুকে বসিয়ে তারা বলছে যে এডিসিতে সুপ্রশাসন হচ্ছে না। কে বলেছে? কে খবর দিয়েছে ওনাকে? উনি একদিনও এসছেন এডিসির সদর দপ্তরে
যিনি এমপি, মাননীয় এমপি, যিনি সাংবাদিক সম্মেলন করে বলছেন জোরজার প্রশাসন, তার কোনো শৃঙ্খলা নেই, এডিসিতে এই কথা বলেছেন। আমি মাননীয় এমপি কে প্রশ্ন করছি, আপনি এই 16 মাসে তিপ্রামথার প্রশাসন আমরা যখন আমাদের কাজ শুরু করেছি, আপনি কোনোদিন এসছেন? এডিসির খোঁজ খবর নিয়েছেন? আমাদের কি অসুবিধে, কি আর্থিক সংকট আপনি খোঁজ নিয়েছেন? আপনার একটা দায়িত্ব আছে, আপনি কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করতে পারতেন। রাজ্যের বাজেট 26,800 কোটি টাকা, সেখানে এডিসি কে দেওয়া হচ্ছে মাত্র 619 কোটি টাকা। এই খবর কি মাননীয় এমপি সাহেব জানেন? এটা আসলে কিছুই না। তারা জানে যে তিপ্রাসারা থামসা হচ্ছে, এডিসি এলাকার সত্যিকারের উন্নয়ন কারা চায়, তিপ্রামথা সেই কাজ করতে চায়, তিপ্রামথাই সেই উন্নয়ন আনতে পারে। এটা বিজেপি এবং আইপিএফ তার বুঝে গেছে। মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিককে ওনার যে ইমেজ, এই ইমেজটাকে খারাপ করার চেষ্টা করছে, তাই সেই কথাগুলো বলছে। কে বলেছে? আমরা এডিসিতে ক্ষমতায় আসার পর আমরা টেলিমেডিসিনের সুচিকিৎসার ব্যবস্থা আমাদের এডিসি এলাকার মানুষের মধ্যে আমরা পৌঁছে দিতে পেরেছি। এই কাজগুলো গত 38 বছরে কেউ করেনি। এই কথাগুলো ওনারা বলবেন। আজকে গরিব মানুষের মধ্যে পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে এই শীতকালে শীত বস্ত্র সমস্ত কিছু, এই সমস্ত ডিস্ট্রিবিউশনে আমরা অগ্রগণী ভূমিকা নিয়েছি। এই কথাগুলো তারা বলবেন। এবং আজকে আমাদের জোনাল, সাব জোনালের মাধ্যমে যাই ফান্ড রয়েছে আমরা কাজ করছি। প্রতিটি এলাকায় মানুষের কাছে এডিসির প্রশাসনকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এই কথাগুলো তারা বলবেন। এডিসি এলাকার মানুষ কোনোদিন যুব উৎসব বা ক্রিকেট লিগ, ফুটবল ম্যাচ, বিভিন্ন আমাদের সাহিত্য সংস্কৃতিকে নিয়ে চর্চা, এগুলো কখনোই কেউ করেনি। এইগুলো আমরা গত 16 মাসে আমরা দেখিয়েছি, এই কাজগুলো আমরা করছি। তারপরেও এমপি সাহেব বসে বলছেন যে এডিসির কোনো কাজ হচ্ছে না এবং যা টাকা হচ্ছে সেগুলো খরচ করতে পারছে না। এগুলোকে আমরা বলবো যে বিজেপি এবং তার সহযোগী দল যেভাবে আমাদের বিরুদ্ধে কথা বলতে চেষ্টা করছে, এইগুলোকে আমরা খণ্ডন করছি। এবং আমরা ত্রিপুরা রাজ্যের তিপ্রাসাদের কথা বলবো, তাদের নিয়ে আমাদের আন্দোলন থাকবে, তাদের নিয়ে এই দল। তার অর্থ এই নয় যে ত্রিপুরা রাজ্যের যারা নন তিপ্রাসা তাদের বিরুদ্ধে আমরা যাব, এই কথা আমরা বলছি না। সংবিধানে যা আছে আমরা সেটাই চাই। এবং আজকে আমাদের অনেক কর্মীদের বিরুদ্ধে পুলিশি কেস, বিভিন্ন হয়রানি, এগুলো করা হচ্ছে। কেন করছে? তারা চেষ্টা করছে যে মানুষের সমর্থনে তারা আর ইলেকশনে জয়লাভ করতে পারবে না। তো বাঁকা পথে ইলেকশনে জিতা যায় কিনা তার চেষ্টা করছে। কিন্তু আমরা বলছি যে তিপ্রামথা তার সমস্ত শক্তি নিয়ে আগামী বিধানসভা নির্বাচনে আমরা লড়াই করব। এবং যারা আমাদের দাবির সাথে সহমত পোষণ করবেন তাদের সাথে আমরা কথা বলবো। আমাদের সব সাথে যারা একমত হয়ে কাজ করার অঙ্গীকার নেবেন, নিশ্চয় তাদের সাথে আমরা কাজ করব। রাজ্যের সমস্ত অংশের মানুষের কথা মাথায় রেখে তিপ্রামথা আগামী নির্বাচনে ময়দানে নামবে। তিপ্রাসাদের সাংবিধানিক অধিকার যেমন আমাদের কাছে গুরুত্ব রয়েছে, যারা তিপ্রাসাদের বাইরে যারা অন্য সম্প্রদায়ের লোকজন রয়েছে তাদের স্বার্থে আমাদের চিন্তা ভাবনা থাকবে এবং রাজ্যের সমস্ত অংশের মানুষের প্রগতির জন্য তিপ্রামথা কাজ করবে। কিন্তু বিজেপি এই হেন কার্যকলাপের মাধ্যমে তারা যাই চেষ্টা করছে এটা সফল হবে না। তিপ্রামথা আন্দোলনমুখী হবে, আরো শক্তিশালী হবে। যত এইভাবে তিপ্রামথাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে, তিপ্রামথা তত শক্তিশালী হয়ে আরো শক্তি নিয়ে ময়দানে নামবে এবং তাতে শাসক দলের লাভ হবে না, ক্ষতি হবে বলে আমরা মনে করি। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো ধরনের যদি প্রশ্ন জিজ্ঞেস করতে হয়, আমাদের মাননীয় চেয়ারম্যান আছেন,
উনিও বলবেন এবং প্রশ্নের জবাব সভাপতি মহোদয় দেবেন। আমরা যারা আছে আমাদেরকে আপনার প্রশ্ন জিজ্ঞেস করবেন। তার আগে গতকালকে শুরু করি। গতকালকে নোয়াই স্টেডিয়ামে অডিটোরিয়ামে আপনাদের একটা পর্যালোচনা বৈঠক হয়েছে। তাদের সাব জোনাল থেকে আরম্ভ করে সবাই ছিলেন, আপনারা ছিলেন এবং মুখ্য কার্যনির্বাহী সদস্যও ছিলেন। তাতে যেটা আপনি উদ্বেগ প্রকাশ করেছেন, যতটুকু আমরা জানি, অর্থনৈতিক অবরোধ, আপনাদের উন্নয়ন কাজকর্ম বন্ধ, কর্মচারীদের বেতন দিতে পারছেন না। এই যে 6 মাস এই নতুন অর্থ বছরে এর মধ্যে কত টাকা পাওয়ার কথা ছিল এবং আপনারা কত টাকা পেয়েছেন? আমি আমার ইন্ডাস্ট্রি দপ্তরের কথা বলছি। ইন্ডাস্ট্রি দপ্তরে রাজ্য সরকার আমাদের বাজেট এস্টিমেটেড বাজেটে দেখিয়েছে 30 লক্ষ টাকা দেবে, মানে শিল্প উন্নয়নের জন্য 14 লক্ষ তিপ্রাসাদের শিল্পমুখী করার জন্য 30 লক্ষ টাকা দেবে বছর। এই পর্যন্ত আমি 2.5 লক্ষ টাকা পেয়েছি এবং আমি খরচ করিনি। 2.5 লক্ষ টাকা দিয়ে কোনো শিল্প হয় না, এটা রাজ্যের মানুষ সবাই জানেন। সো 8% টাকা পেয়েছি। এইভাবে ফিশারি দপ্তরে -10%, অর্থাৎ ফিশারি দপ্তরে রাজ্য সরকার তার নিজস্ব কর্মচারী ডেপুটেশনে এডিসিতে পাঠিয়েছে। তো স্যালারিটি কে দেবে? রাজ্য সরকার দেবে, কিন্তু রাজ্য সরকার স্যালারিটিও দিচ্ছে না।